ইচ্ছে করে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ি দূর দূরান্তে দেশ বিদেশের অজানা ইতিহাসের সন্ধানে। পারছি আর কই, সংসার সামলানো, মেয়ের পড়াশোনা, পেটের চিন্তা, এসব করতে করতেই যেন একটার পর একটা দিন শেষ হয়ে যায়। না, অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নয়। তাই হঠাৎ করেই সেদিন তৎকাল টিকিট কেটে সামান্য কয়েকটা জামা কাপড় ও আমার কন্যা মৌলিকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে। 13141 শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম কোচবিহার। আজ সকালেই পৌঁছে গিয়েছি কোচবিহারে, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না এখন। ভীষণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা এই মুহূর্তে থেমেছে, তাই দাঁড়াতে পেরেছি। বেরিয়েছি এই সময়। এদিকেই পাশেই রয়েছে রাজবাড়ি, কোচবিহার যে রাজবাড়ি সেই জায়গাটা যাব। আর এইখানে এই কাছেই, মানে রাজবাড়ির খুব কাছেই আমি একটি হোটেল নিয়েছি, সেই হোটেলে আপাতত উঠেছি। দুদিন এখানে থাকবো, আর এর মধ্যেই চেষ্টা করব যতটা পারার ঘোরার। আর ওয়েদার খুব খারাপ, আপনারা বুঝতেই পারছেন যে মানে আকাশে সূর্যের দেখা নেই, প্রচণ্ড কালো মেঘ হয়ে আছে আকাশে। এর মধ্যেই বেরিয়ে পড়েছি। আর চলুন রাজবাড়ি যাই। রাজবাড়ি ঘুরতে ঘুরতে, আমি জানি না সেখানে ক্যামেরা অ্যালাউ করে কি করে না, সেটা রাজবাড়ি গেলেই দেখব। প্রচুর বাস, আমার গলার আওয়াজ আপনারা ঠিক মতো পাচ্ছেন কি না আমি সেটাও বুঝতে পারছি না। তো যেহেতু রাজবাড়ির পরেই এখানকার কোচবিহারের বাস স্ট্যান্ড, তো সেই কারণে এই এলাকায় বাসের আনাগোনাটা খুব বেশি। আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই আমরা রাজবাড়ির গেটে পৌঁছে যাব। এরপর কথা হবে রাজবাড়ির ভেতর থেকে। রাজবাড়ির প্রধান ফটক থেকে রাজবাড়ি অবধি রাস্তার দুপাশে ছোট ছোট ঝাউ গাছ ও ফুল গাছ দিয়ে সাজানো, যা সত্যিই খুবই মনোরম। সুন্দরভাবে যে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তা দেখলেই বোঝা যায়। আমরাও অন্যান্য দর্শনার্থীদের সাথে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম, যদিও মৌলি ছোট বলে ওর কোনো টিকিট লাগেনি। প্রথমেই যেটা একটা তিক্ত অভিজ্ঞতা হলো এই রাজবাড়িতে, যেটা আসার সময়, যেটা আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি কেউ সরাসরি একদিনের জন্য বেড়াতে আসেন আবার চলে যাচ্ছেন দূরে, তারা কিন্তু সমস্যায় পড়বেন। সমস্যা কি, কোথাও না ঢুকতে পারবেন, সব কিছুই হবে। যদি মনে করেন যে সাথে ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু এখানে একদম অ্যালাউ না। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্যামেরা থাকলে ক্যামেরা যেমন অ্যালাউ না, ক্যামেরার ব্যাগ বা যদি কিছু থাকে সেটা এখানে রাখারও কোনো ব্যবস্থা নেই। আমার ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা ব্যাগ রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যেটা হলো, ব্যাগটা পর্যন্ত এখানে রাখার কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি ওনাদের বললাম, কর্তৃপক্ষ যারা এখানে ছিলেন, সিকিউরিটি যারা ছিলেন, যে আপনারা তাহলে ব্যাগটা জমা রেখে দিন, আমি ভেতরটা ঘুরবো। কিন্তু তারা কেউ এখানে জমা রাখার কোনো ব্যবস্থা নেই। আমাকে আবার ব্যাক করে হোটেলে যেতে হয়েছে, হোটেলে গিয়ে সমস্ত ব্যাগ ক্যামেরা রেখে আমাকে আসতে হয়েছে এখানে। এখানে মোবাইলে ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যামেরা এখানে অ্যালাউ না, ক্যামেরা রাখারও কোনো ব্যবস্থা নেই, আপনি ব্যাগটাও পর্যন্ত রাখতে পারবেন না। এটা কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে। যারা আসবেন রাজবাড়িতে ঘুরতে, ভাবছেন যে একটু ক্যামেরা নিয়ে ছবি টবি তুলবো, ভিডিও করব, তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যার কারণ। আমার এই ভিডিও থেকে আপনারা এই ইনফরমেশনটা আশা করি আপনাদের কাজে লাগবে। এই রাজবাড়িতে ছোট বড় রুম মিলিয়ে আছে প্রায় 50টি ঘর, তবে বেশিরভাগই বন্ধ থাকে। প্রাসাদের এক অংশে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে আছে রাজা ও তাদের বংশধরদের নানা ছবি, অস্ত্রাগার, নানা ধরনের তৈলচিত্র, ঝাড়বাতি, পোড়ামাটির মূর্তি, রঙিন ফটোগ্রাফ, ভাস্কর্য ইত্যাদি। এখানে উল্লেখ করা যেতে পারে, স্বনামধন্যা গায়ত্রী দেবী এই কোচবিহার রাজবংশের রাজকন্যা ছিলেন ও জয়পুরের মহারাজা সোহাই মান সিংয়ের পত্নী ছিলেন। কোচবিহার প্রাসাদে ঢোকার মুখে বাঁ দিকে দেখতে পাবেন একটি বোর্ড, যেখানে এই প্রাসাদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। কোচবিহার রাজবাড়ি বলে পরিচিত হলেও এই প্যালেসের নাম ভিক্টর জুবিলি প্যালেস। সেটা হয়তো অনেকেই আমরা জানি না। 1887 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি হয়েছিল এই প্রাসাদ।
তবে নির্মাণের সময় এই প্রাসাদ ছিল 3 তলা। 1897 খ্রিস্টাব্দে প্রবল ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয় এই প্রাসাদ। ধ্বংসপ্রাপ্ত সেই প্রাসাদের ছবিটি আমরা সামনে দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে যখন সংস্কার হয় তখন এই প্রাসাদের ত্রিতল বিশিষ্ট চিহ্ন আর থাকে না। কোচবিহারের প্রারম্ভিক ইতিহাস খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে অসমের ইতিহাসে। প্রথম দিকে এই অঞ্চলটি প্রাগজ্যোতিষা নামে পরিচিত ছিল। প্রাগজ্যোতিষার মূল অঞ্চলের পশ্চিম অংশটি পরবর্তী সময়ে কামরূপ নামে পরিচিত হয়েছিল। কামরূপ কিছু সময়ের জন্য গুপ্ত পালদের শাসনাধীন ছিল। খ্রিস্টীয় 15 শতকের সময় কামরূপের পশ্চিম অংশ খেন রাজবংশের অধীনে এসে কামতা নাম নিয়ে একটি নতুন রাজ্যের সূচনা করে। বর্তমান কোচবিহারের উৎপত্তি এই কামতা ভূমি থেকে। কামতাপুরের 3 জন রাজার নাম পাওয়া যায়: রাজা নীলধ্বজ, তার পুত্র চক্রধ্বজ এবং নাতি নীলাম্বর। রাজা নীলধ্বজ 1318 খ্রিস্টাব্দ থেকে 1328 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কামতাপুরের শেষ রাজার নাম ছিল নীলাম্বর। রাজা নীলাম্বরের রাজধানী গোসানিমারি বা কামতাপুরে কোচবিহার থেকে বাসে চেপে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আপনারা চাইলে এই ইতিহাস সমৃদ্ধ জায়গাটি ঘুরে আসতে পারেন। একসময় চাকরি সূত্রে কোচবিহারে প্রায় 2.5 বছর কাটিয়েছিলাম। তখন ঘুরে এসেছিলাম এই গোসানিমারি, দেখেছিলাম রাজপাট, চাক্ষুষ করেছিলাম মাটির নিচে হারিয়ে যাওয়া সেই ইতিহাসকে। বন্ধুরা, আপনারা চাইলে কোচবিহার ভ্রমণের সাথে এই গোসানিমারি রাজপাট অবশ্যই ঘুরে আসতে পারেন। কামতা বা গোসানী দেবীর মন্দিরে আজও নিয়মিত পূজা হয়। 1498 খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ ও দখল করেন। সুলতান হোসেন শাহর এই সময় কিন্তু একটা চালাকি বলুন বা সঠতার আশ্রয় নিলেন। তিনি দীর্ঘ 12 বছর তিনি ঘিরে রেখেছিলেন কামতাপুর রাজ্যকে। রাজা নীলাম্বর ছিলেন প্রচণ্ড শক্তিশালী, কিছুতেই তার সাথে কিন্তু পেরে উঠছিলেন না হোসেন শাহ। সেই সময় তিনি ছলনার আশ্রয় নিলেন। হোসেন শাহের মতো বীর রাজা নীলাম্বরকে হারাতে ছলনার আশ্রয় নিলেন। তিনি করলেন কি, তিনি একটা বার্তা পাঠালেন, প্রচার করলেন যে তিনি আর থাকবেন না, আর ঘিরে ধরবেন না, এবার তিনি এখান থেকে ফিরে যাবেন তার নিজের জায়গা গৌড়ে। এইভাবে তিনি প্রচারটা করে দিলেন। রাজা নীলাম্বর সে কথা বিশ্বাস করলেন এবং রাজা নীলাম্বরের কাছে তিনি সন্ধির প্রস্তাবও পাঠালেন। তার সাথে তিনি আকুল প্রার্থনাও জানালেন যে আমরা চলে যাব, কিন্তু আমাদের সাথে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা রানীমার সাথে দেখা করতে চান। রাজা নীলাম্বর যেমন শক্তিশালী এবং বীর পুরুষ ছিলেন, এক্ষেত্রেও তিনি অনেক কোমলতার আশ্রয় নিলেন। তিনি রাজি হলেন এবং তাদেরকে আসতে বললেন রাজ অন্তঃপুরে। এইখানেই করলেন গোলমাল। হোসেন শাহ পালকির মধ্যে তার মহিলাদের ছদ্মবেশে তার সেনাদের তিনি পাঠিয়ে দিলেন রাজ অন্তঃপুরে। সেনাবাহিনী গিয়ে রাজাকে বন্দি করলেন এবং দখল করলেন কামতাপুর রাজ্য। রাজা নীলাম্বর বন্দী হলেন। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় শোনা যায় তিনি নাকি মারা গিয়েছিলেন। আবার বিতর্কও আছে, কেউ কেউ বলে তিনি নাকি হোসেন শাহের কবল থেকে পালিয়ে গিয়েছিলেন। কামতাপুর রাজধানী অধিকৃত হলেও তা আর অধিকারে রাখা সম্ভব হয়নি হোসেন শাহের। একদিকে অসম সৈন্যের আক্রমণ, অন্যদিকে কোচদের আক্রমণে মুসলমান সৈন্যরা কামতাপুর ত্যাগ করতে বাধ্য হয়। মুসলিম সেনাবাহিনীকে বিতাড়িত করার পর কামতা রাজ্য অরাজকতায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দেয় ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়। সেই সময় কোচ জনগোষ্ঠীর নেতা হারিয়া দলের সন্তান বিশু বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে অন্যান্যদের পরাজিত করে সমগ্র কামতা রাজ্য নিজের হাতে নিয়ে নেন। এই সময় থেকেই কোচ রাজার উত্থান শুরু হয়। রাজা বিশ্বসিংহ কামতেশ্বর উপাধি গ্রহণ করেন। 1533 সালে তিনি মারা যান। ধীরে ধীরে কামতাপুর রাজ্যের অধিকাংশ কোচদের অধিকৃত হয় এবং কোচবিহার নাম ধারণ করে। মহারাজ বিশ্বসিংহের পরবর্তীকালে সিংহাসনে বসেন মহারাজ নরনারায়ণ। মহারাজার দুর্জয় বাহিনী ও প্রধান সেনাপতির নেতৃত্বে একের পর এক রাজ্য জয় করে একসময় কোচবিহার রাজ্যের সীমা প্রসারিত হয় আশাতীতভাবে। ক্ষমতা ও শক্তির শীর্ষবিন্দুতে পৌঁছাতেই সিংহাসনকে কেন্দ্র করে শুরু হয় অস্বস্তি। কুটিল রাজনীতির আবর্তে ক্ষয় হতে শুরু করে সামরিক শক্তি এবং রাজ্য সীমা। শত্রুর আক্রমণ ও সিংহাসনের রাজনীতিতে এবং ভুটানের অতি সক্রিয়তা কোচবিহারের স্বাধীনতাকে বিপন্ন করে তোলে।
ভারতীয় ইতিহাসের তখন এক ক্রান্তিকাল। মুঘল রাজশক্তির সূর্য তখন প্রায় অস্তমিত। বণিকের মানদণ্ড তখন দেখা দিল রাজদণ্ড রূপে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিপন্ন কোচবিহার রাজার আত্মরক্ষার ব্যাকুল আবেদন নিয়ে এলো এক সুবর্ণ সুযোগ। কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং কোচবিহারের মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের মধ্যে সম্পাদিত হলো এক চুক্তি। এই চুক্তির ফলেই কোচবিহার রাজ্যের স্বাধীনতার প্রদীপ যেন এক ফুঁয়ে নিভে গেল। 1949 সালের 28 আগস্টের আগে পর্যন্ত কোচবিহারের রাজারা ব্রিটিশ সরকারের অধীনে সামন্ত শাসক হিসেবেই রয়ে গেলেন। 28 আগস্ট 1949-এর একটি চুক্তির মাধ্যমে কোচবিহারের রাজা রাজ্যটির পূর্ণ এবং বিস্তৃত কর্তৃত্ব, এখতিয়ার এবং ক্ষমতা ভারত সরকারকে অর্পণ করলেন। অবশেষে 1950 সালের 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে কোচবিহার একটি নতুন জেলা হিসেবে আবির্ভূত হয়। কোচবিহার রাজবাড়ি দর্শন করে আমরা রওনা দিলাম কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহন মন্দিরে। রাজবাড়ি থেকে টোটোয় চেপে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই মদনমোহন মন্দিরে। একসময় এই মন্দির ছিল রাজবাড়ির সীমানায়। 1889 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বৈরাগী দিঘির উত্তর পারে 7 বিঘা 13 কাঠা জমির উপর এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন। 1890 খ্রিস্টাব্দে 21শে মার্চ মন্দিরে অষ্টধাতু নির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। কোচবিহার মদনমোহন মন্দিরে রয়েছেন দুজন মদনমোহন, একজন বড় মদনমোহন, অন্যজন ছোট মদনমোহন। মদনমোহন মন্দিরে দুজন মদনমোহন থাকলেও বড় মদনমোহন সারা বছর থাকেন বাইরে, অপরদিকে ছোট মদনমোহন থাকেন লোকচক্ষুর আড়ালে। পুষ্পদল, দোলযাত্রা ও রাস উৎসবের সময় যখন বড় মদনমোহনকে মূল মন্দিরের বারান্দায় নিয়ে আসা হয়, সেই সময় ছোট মদনমোহনকে মূল সিংহাসনে বসানো হয়। পাশাপাশি রথযাত্রা উৎসবের সময় বড় মদনমোহন যখন মাসির বাড়ি যায়, তখন মূল মন্দিরে ছোট মদনমোহন সামনে আসেন। শুধুমাত্র এই সময়ই ভক্তরা ছোট মদনমোহনকে পুজো দিতে পারেন। ফিরে চললাম মদনমোহন মন্দির থেকে। কোচবিহার রাজবাড়ি ও মদনমোহন মন্দিরের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।